হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আজকের পর্বে আমরা দুইটি মিষ্টি বাচ্চার ভালোবাসার গল্প সম্পর্কে জানবো। আর এই সিনেমাটির নাম হচ্ছে পনেও। আর বুঝতেই পারছো এটা কোনো জাপানিজ এনিম নয়, এটা একটা হলিউড বা আমেরিকান কার্টুন। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা লোক নদীতে এক ধরনের ড্রপ দিচ্ছে, যে কারণে নদীতে অনেক মাছ উৎপন্ন হচ্ছে। আর লোকটির নাম ছিল ফুজিমাটো, আর সে ছিল সমুদ্রের দেবীর স্বামী। আর তার অনেকগুলো বাচ্চা রয়েছে, তবে তিনিও আগে মানুষ ছিলেন, কিন্তু মানুষের অতিরিক্ত লাভ লালসার কারণে তিনি এখন বর্তমানে পানিতে বসবাস করেন। আর তার অনেক মেয়ে রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মেয়ের নাম হলো ব্রোনেল। আর তাদের সবার মুখ মানুষের মতো দেখতে। তো ব্রোনেল বাবার চোখ ফাঁকি দিয়ে একটা জেলিফিশের সাথে করে সমুদ্রের এপারে চলে আসে। আর এরপর আমরা 5 বছরের একটা ছেলে সোসুকে দেখতে পাই, যে তার মায়ের সাথে একটা দ্বীপে বসবাস করে। আর তার মায়ের নাম হচ্ছে লিসা, আর তার বাবা হচ্ছে শিপের একজন পাইলট বা নাবিক, যে তার কাজে বাইরে গিয়েছে। তো সোসু খেলার জন্য সমুদ্রের তীরে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা জাহাজ ময়লা পরিষ্কার করছিল সমুদ্র থেকে, এবং সেখানে একটা জারের মধ্যে আটকা পড়ে ব্রোনাল। তো ওই ময়লার জাল থেকে বের হতে পারলেও ওই জারের মধ্যে আটকে থাকে। তখন শোষকের দিকে তার নজর পড়ে, আর এরপর শোষকের সমুদ্র তীর থেকে সেটা তুলে নেয়, আর জারটি ভেঙে ব্রোনহোলকে বাইরে বের করে আনে, যে কারণে ওর হাত পা কেটে যায়। আর তখন ব্রোনহোল সেটা চেটে দেয়, আর সাথে সাথে ওর হাতের চোট ভালো হয়ে যায়। আর এরপর সে ব্রোনহোলকে নিয়ে তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়, কিন্তু রাস্তায় ফুজিমোটো তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শাশুকির মা তাকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায়। তো এরপর সে যখন মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল, তখন শশুকি ব্রেনহোলকে ব্রেড খাওয়ার জন্য সাধে, কিন্তু ব্রেনহোল খায় না, কিন্তু ব্রেনহোল পোনেও খায়, এজন্য তার নাম রাখা হয় পোনেও। আর এরপর আমরা দেখতে পাই সোসকির মা অ্যাকচুয়ালি নার্স, আর সে তার নার্সিং হলে যায়। আর অন্যদিকে সোসকি তার স্কুলে যায়। আর স্কুল শেষে সোসুকি পোনেওকে নিয়ে তার মায়ের নার্সিং হলে যায়। আর সেখানে গিয়ে কিছু বৃদ্ধ মহিলাদের সাথে পোনেওর দেখা করায়। আর তাদের মধ্যে একটা বৃদ্ধ মহিলা পোনেওকে দেখে বলে, ওর মুখ ঠিক মানুষের মতো দেখতে মনে হচ্ছে, তার মানে খুব শীঘ্র সমুদ্রে ঝড় আসবে। তো এরপর সোসুকি পোনেওকে নিয়ে সমুদ্রের তীরে যায়। আর সেখানে যেতেই ফুজিমোটো সমুদ্রে ঝড় তোলে এবং পোনেওকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পোনেও চলে যাওয়ার কারণে সুজুকি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আর এরপর তার মা সেখান থেকে নিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই পোনেওকে যে বালতিতে করে সুজুকি রেখেছিল, সেই বালতিটি সে বাড়ির সামনে ঝুলিয়ে রাখে, যাতে করে পোনেও ওটা দেখে আবার ফিরে আসে। আর এরপর রাতে সুজুকির কাছে তার বাবার ফোন আসে, আর সে বলে তার বাসায় ফিরতে আরো কিছুদিন লেট হবে, যা শুনে তার মা লিসা অনেক মন খারাপ করে। আর যার ফলে সুজুকি তার বাবার সাথে লাইটের সাহায্যে মোর্স কোড ইউজ করে কথা বলে। আর এর বিপরীতে সুজুকির বাবাও জাহাজ থেকে মোর্স কোডের মাধ্যমে মানে লাইট জ্বালিয়ে নিভিয়ে তার মাকে সরি বলে, মানে তার বাসায় আসতে দেরি হবে সেজন্য। তো যাই হোক, অন্যদিকে আমরা ফুজিমোটো আর পোনেওকে দেখতে পাই। আর এখানে উল্লেখ্য, যেমন বলেছি, ফুজিমোটো একসময় মানুষ ছিল, কিন্তু সে বর্তমানে সমুদ্র দেবীর স্বামী, এবং সে পোনেওর উপর খুবই রেগেছিল। আর পোনেও তখন ফুজিমোটোকে বলে, আমি সোসুকিকে পছন্দ করে ফেলেছি, আমি ওর মতো মানুষ হতে চাই। আর তখনই ওর হাত পা হতে থাকে। অ্যাকচুয়ালি পোনেও সোসুকির হাতের রক্ত চেটে দিয়েছিল, আর এ কারণে ওর মধ্যে পোনেওর রক্ত বা ডিএনএ চলে এসেছে, কিন্তু ফুজিমোটো আবারও জাদু দিয়ে ওকে জোর করে মাছ বানিয়ে দেয়। আর এরপরে আমরা দেখি ফুজিমোটো একটা রুমে আসে, এবং সেখানে একটা কুয়ো রয়েছে। আর সেখানে সে এক ধরনের ড্রপ ফেলে। আর তারপর সে বলে, এই কুয়োটা যেদিন ভর্তি হবে সেদিন সমুদ্রের জীবেরা পৃথিবী দখল করবে। আর ওদিকে আমরা দেখি পোনেওকে তার বাকি যে বোনরা ছিল, মানে যেগুলো মাছ, সেগুলো ওই বাবলগুলো খেয়ে পোনেওকে মুক্ত করে দেয়। আর তারপরে পোনেও আস্তে আস্তে আবারও মানুষের উপর ফিরে আসতে থাকে। আর তারপর ওর বোনেরা ওকে তাড়াতাড়ি এখান থেকে পালানোর পথ খুঁজে দেয়। আর পোনেও দরজা খোলার কারণে ওই কুয়োর মধ্যে সকল পানি গিয়ে পড়ে, এবং সেটা পরিপূর্ণ হয়। আর এরপর সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয়, এবং আমরা দেখি পোনেওর বোনগুলো বড় বড় মাছ হয়ে পোনেওকে খুব দ্রুত সমুদ্রের পাড়ে নিয়ে আসছে, এবং আস্তে আস্তে পোনেও পুরোপুরি একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। আর ওরা যেহেতু সমুদ্র তীরের দিকে আসছে, এজন্য মারাত্মক একটা সুনামি শুরু হয়। আর এই সুনামির মধ্যে আমরা দেখি সোসুকি এবং তার মা বাসায় আসছিল, আর ওদিকে পোনেও পানির উপর দিয়ে সোসুকির কাছে আসছিল। তো হঠাৎ করে সোসুকি পোনেওকে দেখে, কিন্তু পোনেও একটা ব্রিজের সাথে ধাক্কা খেয়ে আবার পানিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সোসুকি দেখতে পায় পোনেও তাদের গাড়ির পেছনে, এবং এটা তার মাকে বলে। আর গাড়ি থামানোর পরে সোসুকি শিওর হয় যে এটাই পোনেও। অ্যাকচুয়ালি হয়েছে কি, ও তো আগে মাছ ছিল, মানে মানুষের মতো ছিল না, কিন্তু তারপর ওকে দেখে বুঝতে পারে যে এটাই পোনেও হবে। এমনকি এটা সোসুকির মাও বুঝে যায়। আর এজন্য সোসুকির মা লিসা পোনেওকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। আর এখানে এসে পোনেও অনেক খুশি হয়। আর রাতে যখন পোনেও ঘুমিয়ে যায়, তখন সমুদ্র শান্ত হয়। আর লিসা বাইরে অ্যান্টেনা লাগায়, যাতে সে তার হাজবেন্ডের সাথে রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু এটা সম্ভব হয় না। আর সে জানালা দিয়ে দেখতে পায় সমুদ্রের মধ্যে থেকে একটা আলো আসছে, আর বুঝতে পারে সমুদ্রের মধ্যে হয়তো কেউ আটকা পড়েছে। আর সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর এর জন্য সে তার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারে না, এবং জানতে পারে তার হাজবেন্ডের জাহাজটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কেউ জানে না কোথায় রয়েছে। আর তখন আমাদের একটা উদ্ধার জাহাজ দেখানো হয়, এবং তারা দূরে অনেকগুলো লাইটের আলো দেখতে পায়, এবং তারা মনে করে সামনে হয়তো কোনো একটা শহর, কিন্তু তারা ভালো করে দেখে বুঝতে পারে এটা কোনো শহর নয়, এখানে অনেকগুলো জাহাজ রয়েছে যেগুলো সুনামির কারণে ফেসে গিয়েছে। আর অ্যাকচুয়ালি এটা হয়তো ফুজিমোটোই কাজটা করেছে, মানে ওর মেয়ে চলে গিয়েছে সে আগে করেছে হয়তো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জাহাজগুলো কিভাবে আটকে রয়েছে। আবার এছাড়াও ওই উদ্ধার জাহাজের ইঞ্জিনও নষ্ট
হয়ে রয়েছে। আর তখনই হঠাৎ করে সমুদ্রে একটা আলো আসে, আর এখন আমরা প্রথমবারের মতো সমুদ্রের দেবীকে দেখতে পাই, মানে পনোর মা। আর সে ওই উদ্ধার জাহাজ ঠিক করে এবং এরপর বাকি সব জাহাজও ঠিক করে। আর আমরা বুঝতে পারি যে সমুদ্রের দেবী অ্যাকচুয়ালি ফজিমোটোর মতো কঞ্জুস নয়। মানে ফজিমোটো যেহেতু আগে মানুষ ছিল, তার ভেতরে এখনো হিংসা আছে, বাট সমুদ্রের দেবীর মধ্যে এরকম কোনো হিংসা নেই। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ফজিমোটো পোনিওকে খুঁজতে সোসুকির বাড়িতেই চলে আসে, কিন্তু বাড়িতে ঢুকতে পারে না, কারণ পোনিও জানতো তার বাবা এখানে আসবে। আর এই কারণে সে বাড়ির চারপাশে ম্যাজিক বা জাদু করে রেখেছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। তো ফজিমোটো জানে সে কিছু করতে পারবে না, তো সে ভাবে এখন সময় হয়েছে সমুদ্রের দেবীকে সব জানানোর, মানে ওর স্ত্রীকে জানানোর। তো সমুদ্রের দেবীকে গিয়ে ও সব খুলে বলে। আর এটা শুনে সমুদ্রের দেবী ওকে বলে, দেখো পোনিও যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে তাতে অন্যায় কি, ও তো ভালোবাসতেই পারে। আর তার সাথে সাথে সমুদ্রের দেবী এটাও মনে করিয়ে দেয় তুমিও কিন্তু মানুষ ছিলে। আর একটা ওয়ার্নিং দেয়, সেটা হচ্ছে ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পোনিও কিন্তু তার সকল শক্তি হারিয়ে ফেলবে, মানে ওর যে স্পেশাল পাওয়ার রয়েছে সেই স্পেশাল পাওয়ার গুলো থাকবে না। আর ওদের ভালোবাসা যদি সত্য না হয় তাহলে দুনিয়াতে অনেক বড় ধরনের একটা দুর্যোগ আসবে সমুদ্রের পক্ষ থেকে। তো পরের দিন সকালে আমরা দেখি সোসুকি আর পোনিও দেখতে পায় সমুদ্রের লেভেল অনেক উপরে চলে এসেছে, মানে একেবারে সব ডুবে গিয়েছে। আর এ কারণে সমুদ্রের প্রাণীরা ওদের বাড়ির সামনে সাঁতার কাটছে। আর এরপর সোসুকি পোনিওকে বলে, আমার মা এখনো আসেনি, আমার খুবই চিন্তা হচ্ছে, আমার কাছে যদি একটা নৌকা থাকতো তাহলে আমার মাকে খুঁজতে যেতে পারতাম। আর তখন পোনিও তার ম্যাজিক্যাল শক্তি ইউজ করে সোসুকির খেলনা নৌকাটিকে বড় করে দেয়। আর তারপর ওই নৌকা নিয়ে ওরা সামনে যেতে আরেকটা নৌকা দেখতে পায়, যেটার মধ্যে একটা দম্পতি ছিল আর বাচ্চাও ছিল, কিন্তু তাদের কাছে কোনো খাবার ছিল না। তো যাই হোক, সোসুকি প্রথমে তার মায়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে লিসার ব্যাপারে তারা কিছুই জানে না। আর তখন পোনিও ওদের খাবার দিয়ে চলে যায়। আর আমরা দেখি সুনামির কারণে পুরো শহর ডুবে গিয়েছে এবং পুরো শহরের সেনাবাহিনীর পক্ষ থেকে রিলিফ দেওয়া হচ্ছে এবং সবাইকে খুঁজে পাওয়া গেল, লিসাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এক সময় খুঁজতে খুঁজতে পোনিও ক্লান্ত হয়ে ওই নৌকাতেই ঘুমিয়ে পড়ে। আর আমরা দেখি নৌকা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে পোনিওর যে ম্যাজিক ছিল সেটা শেষ হয়ে যায়, তবে ওরা ইতিমধ্যে শুকনো জায়গায় আসতে পারে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লিসা অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝখানে রয়েছে। মানে সুনামি যখন শুরু হয় সবাই পালাতে পারলো, ওই বৃদ্ধাশ্রমের সবাই তো আর পালাতে পারেনি বা যেতে পারেনি। তো বৃদ্ধাশ্রমের সবাইকে সমুদ্রের দেবী একটা বাউলের মধ্যে রেখেছে সমুদ্রের নিচে, যাতে ওদের কোনো ক্ষতি না হয়। আর সেখানে লিসাও ছিল এবং সমুদ্রের দেবী মানে ওর বেআইনের সাথে কথা বলছিল, মানে ওর মেয়ের সাথেই তো বিয়ে হবে ওর ছেলে। তো যাই হোক, সেখানে কিছুক্ষণ পর ফজিমোটো আসে এবং সবাইকে বলে এখানে আমাদের পোনিও এবং সোসুকিকে আনতে হবে এবং ওদের ভালোবাসা যদি সত্য হয়, ওরা যদি প্রমাণ করতে পারে ওদের ভালোবাসা সত্য, তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে, মানে সমুদ্রের লেভেল আবার ঠিক হয়ে যাবে। আর অপরদিকে আমরা দেখি একটা টানেলের মধ্যে সোসুকি আর পোনিও যাচ্ছে, কিন্তু পোনিও তখনই আস্তে আস্তে মাছ হয়ে যাওয়া শুরু করে, যা দেখে সোসুকি তাকে পানিতে নিয়ে যায়। আর তখন সেখানে ফজিমোটো চলে আসে এবং সে বলে তোমাদের দুজনকে এখন আমার সাথে নিচে যেতে হবে। কিন্তু তখন একটা বৃদ্ধা মহিলা আসে যে বৃদ্ধাশ্রম থেকে আগে চলে গিয়েছিল আর কি দূরে। তো সে সোসুকিকে বলে ওই ফজিমোটো তোমাকে ফাঁদে ফেলতে যাচ্ছে, ওর কথা শুনো না। কিন্তু তখনই ফজিমোটো তার ম্যাজিক্যাল শক্তির মাধ্যমে ওই বৃদ্ধা মহিলাকে, পোনিওকে এবং সোসুকিকে পানির নিচে নিয়ে যায়, মানে অ্যাকচুয়াল বাস্তবতা দেখাতে নিয়ে যায়। তো সেখানে যেতেই তাকে মানে ওই বৃদ্ধা মহিলা অনেক ভালো ফিল করে। অ্যাকচুয়ালি এখানে যতগুলো বৃদ্ধা রয়েছে তারা সবাই পানির নিচে অনেক ভালো এবং সুস্থ ফিল করছে। তো যাই হোক, এরপর সমুদ্রের দেবী সোসুকিকে বলে, মানে নায়ককে বলে, পোনিওকে তোমার কখন বেশি ভালো লাগে, ও যখন মাছ থাকে তখন, নাকি মানুষের রূপে থাকে তখন, নাকি জলপরীর রূপে থাকলেও তোমার সমস্যা রয়েছে? এটা শুনে সোসুকি বলে পোনিওকে আমার যে কোনো রূপে ভালো লাগে, ও মাছ থাকলেও আমি ওকে ভালোবাসবো, ও মানুষ থাকলেও ওকে আমি ভালোবাসবো। তো সমুদ্রের দেবী বুঝতে পারে যে সোসুকির ভালোবাসার শক্তি অনেক বেশি। তো এরপর সে পোনিওকে জিজ্ঞেস করে তুমি যদি মানুষ হতে চাও তাহলে তোমাকে তোমার যে বাড়তি জাদু শক্তি রয়েছে সেটা চিরদিনের জন্য হারাতে হবে এবং এর সাথে আমাদের যত স্মৃতি রয়েছে সেই স্মৃতিও তুমি হারিয়ে ফেলবে। তো এটা শুনে পোনিও রাজি হয়ে যায়। আর এরপর সমুদ্রের দেবী সোসুকিকে বলে আমি পোনিওকে এই বাবলের মধ্যে আটকে রেখেছি, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে পানির ওপরে গিয়ে এই বাবলে তুমি কিস করবে, তাহলে পোনিও চিরদিনের জন্য মানুষ হয়ে যাবে। তো এরপর ওদের সবাইকে পানির ওপরে পাঠিয়ে দেয় দেবী এবং আস্তে আস্তে আমরা দেখি পানির লেভেলও নিচে দিকে যেতে থাকে, মানে সমুদ্র আগের মতো স্বাভাবিক হয়। আর লাস্টে ফজিমোটো, মানে এই সিনেমার যে মোটামুটি টাইপের ভিলেন, মানে সোসুকি বা নায়কের শ্বশুর, সেও সোসুকির কাছ থেকে বিদায় নেয়। অ্যাকচুয়ালি সেও ভালোবেসে ফেলেছে সোসুকিকে। তো লাস্টে আমরা দেখতে পাই সোসুকি পোনিওর বাবুলে কিস করে এবং সে 5 বছর একটা মেয়েতে পরিণত হয়। আর অন্যদিকে সোসুকির বাবা বাড়িতে ফিরে আসে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটাতে আমি একটা ভুল বলেছি, এটা অ্যাকচুয়ালি হলিউড অ্যানিমেশন নয়, এটাও একটা জাপানিজ অ্যানিমেশন, বাট কণ্ঠগুলো দেওয়ানো হয়েছিল আমেরিকান বা হলিউড অভিনেত্রীদের দিয়ে এবং এটা হলিউড এবং জাপানের দুই দেশে রিলিজ পেয়েছিল। তো যাই হোক, আমরা যে অ্যানিমেশন সিনেমাগুলো এক্সপ্লেন করি এটা ইচ্ছে করে আমরা বেশি বিস্তারিত করি না, যাতে তুমি অ্যাকচুয়াল সিনেমাটা দেখে মজা পাও। আমরা জাস্ট তোমাকে থিমটা বুঝিয়ে দেবো, যাতে তুমি যখন সিনেমাটা দেখবে তোমার বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, কেমন লেগেছে তোমার এই অ্যানিমেশন সিনেমাটি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপর তোমরা কোন অ্যানিমেশন সিনেমাটি সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।